সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। গাজা যুদ্ধের ৩০৪তম দিনে বেশ কিছু বীরত্বপূর্ণ অভিযান পরিচালনা করেছেন ফিলিস্তিনি যোদ্ধারা। হামাসের আল কাসাম ব্রিগেডস জানিয়েছে সোমবার রাফা শহরের পশ্চিমে তাল আল সুলতানে তাদের যোদ্ধারা আল ইয়াসিন শেলের মাধ্যমে ইসরায়েলের 4টি মার্কাভা ট্যাঙ্ক এবং আত্মঘাতী বোমার মাধ্যমে একটি M113 এপিসিকে আঘাত হানেন। এরপর নিহত এবং আহত সেনাদের উদ্ধারে সেখানে হেলিকপ্টার অবতরণ করে। শহরের পূর্বে জালাতা এলাকায় একটি ইসরায়েলি প্রকৌশল বাহিনীর উপর অ্যান্টিপার্সোনাল এবং অ্যান্টি ভেহিকল বোমার বিস্ফোরণ ঘটান তারা। এতে বাহিনীর সবাই নিহত অথবা আহত হন। একই এলাকায় একটি ববি ফাঁদযুক্ত টানেলের প্রবেশপথে আরেকটি জায়নবাদী প্রকৌশল বাহিনীর ওপর বোমার বিস্ফোরণ ঘটান কাসামের যোদ্ধারা। এ ঘটনায়ও বাহিনীর সব সেনা নিহত অথবা আহত হন। দক্ষিণ গাজার খান ইউনিসের ফারাহিন এলাকায় একটি ভবনের ভেতরে অবস্থান নেওয়া একটি জায়নবাদী বাহিনীর উপর অ্যান্টিপার্সোনাল ডিভাইসের বিস্ফোরণ ঘটান তারা। হামলায় সব জায়নবাদী সেনার হতাহতের খবর দিয়েছে হামাসের সামরিক শাখা। ওই এলাকায় অনুপ্রবেশের চেষ্টা করা সেনাদের বিরুদ্ধে প্রচণ্ড সংঘর্ষ চলছে বলে জানিয়েছেন তারা। সেখানে 9 ইসরায়েলি সেনার একটি পদাতিক বাহিনীর সঙ্গে পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে মুখোমুখি লড়াই হয় কাসামের যোদ্ধাদের। এ ঘটনায়ও বাহিনীর সব সদস্যের হতাহতের খবর দিয়েছেন গাজার যোদ্ধারা। এক এলাকায় আল ইয়াসিন শেলের মাধ্যমে ইসরায়েলের একটি D9 বুলডোজারকেও আঘাত করা হয়। তাছাড়া গাজা সিটির তাল আল হাওয়া এলাকায় একটি জায়নবাদী পদাতিক বাহিনী এবং একটি এপিসির ওপর অ্যান্টিপার্সোনাল রাডিও এক্সপ্লোসিভ ডিভাইসের বিস্ফোরণ ঘটায় আল কাসাম ব্রিগেডস। এতেও বাহিনীর সবাই নিহত কিংবা আহত হন। এদিন রাফা ক্রসিংয়ের পাশে অবস্থান নেওয়া ইসরায়েলি সেনা এবং তাদের গাড়িগুলোর ওপর বিপুল মর্টার শেলের একটি ব্যারেজ নিক্ষেপ করে ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেডস। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর তরফ থেকে আবার ভয়াবহ সিরিজ হামলার শিকার হয়েছে ইসরায়েল। সংগঠনটি জানিয়েছে সোমবার আইলেথ ব্যারাকে ইসরায়েলের 91তম ডিভিশনের হেডকোয়ার্টারে তাদের অ্যাসল্ট ড্রোনের একটি স্কোয়াড্রন আঘাত হানে। এতে অনেক সেনা হতাহত হন। হিজবুল্লাহর এক ঝাঁক ড্রোন আঘাত হানে মাউন্ট নেরিয়া ঘাঁটিতে, গোলালি ফোর্সের কমান্ড পোস্টেও। সেখানে সেনা কর্মকর্তাদের অবস্থানগুলোকে লক্ষ্যবস্তু করা হয়। এই হামলায়ও নিশ্চিতভাবে কয়েকজন সেনা নিহত হন বলে জানিয়েছে হিজবুল্লাহ। এদিন মালিকিয়া সাইটে ড্রোন হামলা চালান লেবানিজ যোদ্ধারা। আর্টিলারি শেলের মাধ্যমে আঘাত করা হয় রামিম, জারিদ ও জেবদিন ব্যারাক এবং রাস আল নাকুরা নেভাল সাইটে। খিরবেত মারের ইসরায়েলি আর্টিলারি অবস্থানগুলোতেও বিপুল রকেট আঘাত হানে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতরের মুখপাত্র জানিয়েছেন ইরাকের আল আনবার গভর্নরেটে আইন আল আসাদ বিমান ঘাঁটিতে রকেট হামলায় কয়েকজন মার্কিন সেনা আহত হয়েছেন। তিনি জানান, ঘাঁটিতে মার্কিন এবং মিত্র বাহিনীকে লক্ষ্য করে সোমবার এই হামলা হয়। খবরে বলা হয়, গাজা যুদ্ধকে কেন্দ্র করে বিভিন্ন সময় আইন আল আসাদ সাইটে হামলা চালিয়েছে ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক। এরপর ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের প্রক্রিয়া ত্বরান্বিত করতে ফেব্রুয়ারিতে দেশটির মার্কিন অবস্থানগুলোতে হামলা স্থগিত করেন প্রতিরোধ যোদ্ধারা। কিন্তু লেবানন, ইরান এবং ইরাকে সাম্প্রতিক মার্কিন ও ইসরায়েলি হামলার পর আগের অবস্থান থেকে সরে এসে মার্কিন ঘাঁটিগুলোতে আবার হামলা শুরু করে ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGCর প্রধান মেজর জেনারেল হোসেন সালামি সোমবার বলেছেন, ইসরায়েলের জন্ম হয়েছে সন্ত্রাসের দোলনায় এবং নিজের খোঁড়া কবরেই তারা দাফন হবে। 1948 সালে লাখ লাখ ফিলিস্তিনিকে হত্যা এবং তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদের পর ভয়াবহ সন্ত্রাসের মধ্য দিয়ে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েল রাষ্ট্রের অবৈধ জন্ম। জেনারেল সালামি মূলত তার বক্তব্যে এই কথার প্রতি ইঙ্গিত করেছেন। জন্মের পর থেকেই তারা আঞ্চলিক বিভিন্ন দেশের সঙ্গে নিয়মিতভাবে যুদ্ধ কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে এবং দিন দিন ফিলিস্তিনি ভূখণ্ডকে নিজেদের দখলদারিত্বের আওতায় নিয়েছে। জেনারেল সালামি ইসরায়েলি শাসকদের মারাত্মক ক্রিয়াকলাপকে আগুনের তৈরি ঘূর্ণির সঙ্গে তুলনা করেন, যা ইসরায়েল সরকারকে ঘিরে রেখেছে। নিজেদের কর্মকাণ্ডের কারণেই তাদের অস্তিত্ব বিলুপ্ত হবে বলে উল্লেখ করেন জেনারেল সালামি। ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়, ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের কঠোর জবাব দেওয়া থেকে ইরানকে বিরত রাখার চেষ্টা ব্যর্থ হয়েছে। যুক্তরাষ্ট্র এবং বিভিন্ন আরব দেশ ইরানকে পরিমিত প্রতিক্রিয়ার অনুরোধ জানালেও তা প্রত্যাখ্যান করেছে তেহরান। এ সংক্রান্ত আলোচনার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন, তেহরান আরব কূটনীতিকদের জানিয়ে দিয়েছে, যুদ্ধ বিস্তৃত হওয়ার শঙ্কা থাকলেও তারা হানিয়া হত্যার কঠোর প্রতিক্রিয়া থেকে বিরত থাকবেন না।
সূত্রগুলো জানিয়েছে, ইউরোপ এবং অন্য মিত্রদের মাধ্যমে যুদ্ধের বিস্তার এড়ানোর আহ্বান জানিয়ে ইরানকে বার্তা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন এটাও বলেছে, ইরান বড় ধরনের হামলা চালালে পাল্টা হামলা হতে পারে। ইরান বলে আসছে, হানিয়াকে হত্যার মাধ্যমে ইসরায়েল রেড লাইন অতিক্রম করেছে এবং এর কঠোর জবাব দেওয়া হবে। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর মঙ্গলবার বিকালে জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি। ওই সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকেও মুক্তি দেওয়া হয়। ছাত্র আন্দোলনের সময় 1 জুলাই থেকে 5 অগস্ট পর্যন্ত আটককৃতরা এ সময় মুক্তি পান। মঙ্গলবার বিকালে রাষ্ট্রপতির প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে 3টার মধ্যে জাতীয় সংসদ ভেঙে দেওয়ার জন্য আলটিমেটাম দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দুপুর 12:30টার দিকে দুই সমন্বয়ককে পাশে রেখে এক ভিডিও বার্তায় সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রপতি গতকাল বলেছেন তিনি অনতিবিলম্বে জাতীয় সংসদ বিলুপ্ত করবেন, কিন্তু আমরা এখনো দেখছি ফ্যাসিস্ট হাসিনার সংসদ রয়ে গেছে। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দ্রুত সময়ের মধ্যে অধ্যাপক ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠনের জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার ভোরে ফেসবুকে প্রকাশ করা এক ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টার নাম প্রস্তাব করেন তিনি। এ সময় তার সঙ্গে সমন্বয়ক আসিফ মাহমুদ এবং আবু বাকের মজুমদারও উপস্থিত ছিলেন। এ বিষয়ে এরই মধ্যে তারা অধ্যাপক ইউনূসের সঙ্গে কথা বলেছেন জানিয়ে নাহিদ বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরু দায়িত্ব নিতে সম্মত হয়েছেন। প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও আমাদের কথা হয়েছে। তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরু দায়িত্ব নিতে সম্মত হয়েছে। আমরা সকালের মধ্যেই আমরা এই সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চাই। রাষ্ট্রপতির কাছে আহ্বান থাকবে যে দ্রুত সময়ের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নামও আমরা সকালের মধ্যে ঘোষণা করব। 24 ঘন্টার মধ্যে অন্তর্বর্তী সরকার গঠনের জন্য রাষ্ট্রপতির কাছে দাবি জানিয়েছে বিএনপি। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার এক ব্রিফিংয়ে বলেছেন, তাদের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের জন্য কারো নাম প্রস্তাব করা হয়নি। রাষ্ট্রপতির কাছ থেকে আহ্বান এলেই বিএনপির নাম পাঠাবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, ছাত্রদের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে, তবে সর্বদলীয় ব্যাপারটাতে গুরুত্ব দিতে হবে। 3 মাসের মধ্যে নির্বাচনের আয়োজন করে ক্ষমতা হস্তান্তর করার তাগিদও দেন তিনি। ডিজিএফআই এর আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আজমের ছেলে সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি এবং জামায়াতে ইসলামীর মৃত্যুদণ্ডপ্রাপ্ত নেতা মীর কাশেম আলীর ছেলে মীর আহমদ বিন কাশেম আরমান। জামায়াতের ভেরিফাইড ফেসবুক পেজে আমান আজমির মুক্তির তথ্য নিশ্চিত করা হয়। আরমানের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে তার পরিবার। এছাড়াও আরও অনেকে মুক্তি পেয়েছেন। গুমের শিকার হওয়া ব্যক্তিদের স্বজনদের নিয়ে গঠিত সংগঠন মায়ের ডাকের অন্যতম সমন্বয়ক আফরোজা ইসলাম আখি সংবাদ মাধ্যমকে বলেন, আজমি ও আরমান সহ অনেককে পাওয়া গেছে। এত বছর ধরে তাদের ক্যান্টনমেন্টের ভেতরে আটকে রাখা হয়েছিল। শেখ হাসিনার শাসনামলে গোপনে কারাবন্দী রাজনৈতিক বন্দীদের খবরের জন্য মঙ্গলবার তাদের পরিবার ডিজিএফআই সদর দফতরের সামনে জড়ো হন। নিখোঁজদের কয়েকজনকে ছেড়ে দেওয়ায় স্বজনদের খবরের জন্য তারা সকাল থেকে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। মায়ের ডাক ডিজিএফআই সদর দফতরে বন্দীদের মুক্তির বিষয়ে জানতে চাইলে ডিজিএফআইয়ের পরিচালক অ্যাডমিন আজমিন তামজিদ জানান, বন্দীদের বিষয়ে বুধবার সকালে পরিবারগুলোকে জানানো হবে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, শেখ হাসিনা এখন ভারতেই আছেন। দিল্লির নিকটবর্তী হিন্ডন বিমান ঘাঁটি থেকে তাকে দিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদে আধা সামরিক বাহিনীর একটি অতিথিশালায় রাখা হয়েছে। আগামী কয়েকদিন সেখানেই থাকতে পারেন তিনি। সূত্র বলছে, বাংলাদেশ ছেড়ে লন্ডনে যেতে চেয়েছেন হাসিনা, কিন্তু ব্রিটেন থেকে সবুজ সংকেত মেলেনি। সে কারণেই আরও কিছুদিন তাকে ভারতে থাকতে হবে বলে মনে করা হচ্ছে। সূত্র জানিয়েছে, ব্রিটেন না করে দিলে কোথায় যাবেন তাও ভেবে দেখছেন তিনি। লন্ডনে না গেলেও ইউরোপেই থাকতে চান তিনি। অন্য কোন দেশে আশ্রয় নেওয়া যেতে পারে, আপাতত ভারত থেকেই তা বিবেচনা করে দেখছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী।
বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সকালে ভারতের পার্লামেন্টে সর্বদলীয় বৈঠক হয়েছে। সেখানে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছে বিস্তারিত ব্যাখ্যা দেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী, তৃণমূলের সংসদীয় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। জয়শঙ্কর বৈঠকে জানিয়েছেন, কর্মসূত্রে এবং পড়ালেখার উদ্দেশ্যে বাংলাদেশে প্রায় 20,000 ভারতীয় থাকেন। তাদের মধ্যে 8,000 এরই মধ্যে দেশে ফিরেছেন। বাকিদের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে। শেখ হাসিনার পদত্যাগের পর অশান্ত বাংলাদেশের গোটা পরিস্থিতির ওপরও ভারত নজর রাখছে। এখনই সবাইকে ভারতে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে না। পরিস্থিতি কোন দিকে গড়ায় তার উপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেবে ভারত। বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ রেখেছে নয়াদিল্লি, এমনটাও জানিয়েছেন তিনি। জয়শঙ্কর জানান, ভারত সরকারের প্রতিনিধির সঙ্গে শেখ হাসিনার সামান্য কথা হয়েছে। তিনি ভবিষ্যতে কি পদক্ষেপ নিতে চান তা ভাবনা চিন্তার জন্য কিছুটা সময় চেয়েছেন। তিনি পরিস্থিতির প্রাথমিকতা কাটিয়ে ধীরস্থির হয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার ঘোষণাকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের পাশে আছে। এছাড়া সাম্প্রতিক আন্দোলনে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন এবং হতাহতের ঘটনায় যুক্তরাষ্ট্র মর্মাহত বলেও জানান তিনি। মিলার বলেন, পদত্যাগ করে শেখ হাসিনার বাংলাদেশ ত্যাগের ঘোষণা আমরা দেখেছি। আমরা সতর্কতার সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের পাশে আছে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, পদত্যাগের সিদ্ধান্তের জন্য প্রথমে মোটেই প্রস্তুত ছিলেন না শেখ হাসিনা। শেষ মুহূর্ত পর্যন্ত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি। সোমবার থেকে তিনি কারফিউতে আরও কড়াকড়ি আরোপ করতে চেয়েছিলেন। সোমবার বেলা 10:30 নাগাদ পুলিশের আইজিপি ও 3 বাহিনীর প্রধানকে ডাকা হয়েছিল গণভবনে। সেনাবাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না তা নিয়ে উষ্মা প্রকাশ করেন হাসিনা। তিনি যে 3 বাহিনীর প্রধানদের বিশ্বাস করে নিয়োগ দিয়েছিলেন, এমন কথাও হাসিনা বৈঠকে বলেছিলেন। বৈঠক সূত্রে খবর, পুলিশের ভূমিকা নিয়ে কিছুটা সন্তুষ্ট ছিলেন তিনি। তবে পুলিশের আইজিপি হাসিনাকে জানিয়েছিলেন, এই কঠোর পথে আর বেশিক্ষণ আটকে রাখা সম্ভব নয়। কঠোর উপায়ে বল প্রয়োগ করে যে আন্দোলন ঠেকানো যাবে না সে কথা বৈঠকে জোর দিয়ে বলতে থাকেন বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। শেষ পর্যন্ত হাসিনা ক্ষমতা ছাড়তে বাধ্য হন। হাসিনা চেয়েছিলেন জাতির উদ্দেশ্যে একটি ভাষণ সম্প্রচার করতে, কিন্তু ততক্ষণে আন্দোলনকারীরা গণভবনের দিকে এগোতে শুরু করে দিয়েছিলেন। শাহবাগ উত্তরা থেকে লাখ লাখ ছাত্র যুব আন্দোলনকারীর মিছিল এগিয়ে আসছিল। গোয়েন্দা সূত্রে সে খবর যায় গণভবনে থাকা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের কাছে। দূরত্ব যা ছিল তাতে আনুমানিক 45 মিনিটের মধ্যেই ওই মিছিল গণভবনে পৌঁছে যাওয়ার সম্ভাবনা ছিল। তাই সম্প্রচার করার জন্য হাসিনার ভাষণ রেকর্ডের আর ঝুঁকি নিতে চাননি বাহিনী প্রধানরা। তাদের সংশয় ছিল, হাসিনাকে ভাষণ রেকর্ড করার সময় দেওয়া হলে পালানোর জন্য পর্যাপ্ত সময় তিনি পাবেন না। তাই 45 মিনিটের মধ্যেই হাসিনাকে দেশ ছাড়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। এই অবস্থা থেকে বের হওয়ার জন্যই সবাই বের হয়ে আসছে। আসলে শুধুমাত্র প্রোটেস্ট এখানে ছিল না, ওনার অত্যাচারের জন্যই মানুষ বের হয়ে আসছে রাস্তায়। এটাই আমাদের কথা। মঙ্গলবার রাজধানী ঢাকার বেশিরভাগ থানায় পুলিশ ছিল না। অধিকাংশ রাস্তায় ট্রাফিক পুলিশ দেখা যায়নি। সড়কে শৃঙ্খলা রক্ষায় কোথাও কোথাও শিক্ষার্থীদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। যাত্রাবাড়ি, বাড্ডা, মোহাম্মদপুর, আদাবর সহ বিভিন্ন থানায় সোমবার হামলার ঘটনা ঘটে। অনেক জায়গায় পুলিশের সঙ্গে বিক্ষুব্ধ জনতার সংঘর্ষ হয়। খিলগাঁও, কদমতলী, উত্তরা পূর্ব, তেজগাঁও, শিল্পাঞ্চল, লালবাগ সহ বিভিন্ন থানা থেকে পুলিশ সদস্যরা সোমবার সরে যান। বংশাল, বাড্ডা সহ কোনো কোনো থানার পুলিশ সদস্যরা সোমবার রাতে থানা ত্যাগ করে রাজারবাগ পুলিশ লাইন্সে আশ্রয় নেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে রাজারবাগের পুলিশ লাইন্সে সাইরেন বাজতে দেখা গেছে। গণমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, ঢাকার 50টি থানার অধিকাংশই পুলিশবিহীন অবস্থায় রয়েছে। ঢাকা এবং ঢাকার বাইরে সদ্য বিদায়ী আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, দলীয় সংসদ সদস্য ও নেতাদের বাসভবন ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। হামলা ও আগুন দেওয়া হয় আওয়ামী লীগের কার্যালয়ে। বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, শেখ হাসিনার দেশত্যাগের পর সোমবার অন্তত 44 জেলায় এসব হামলার ঘটনা ঘটে। এর মধ্যে বিদায়ী সরকারের 9 জন মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং অন্তত 27 জন সংসদ সদস্যের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। বিভিন্ন জেলার 27টি
সরকারি স্থাপনায় হামলার খবর পাওয়া গেছে। এর আগে রোববার ৩৯ জেলায় জনপ্রতিনিধিদের বাসাবাড়ি, আওয়ামী লীগ কার্যালয়, থানা সহ বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়। এদিকে ঝালকাঠিতে আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমর অগ্নিকাণ্ডে ভস্মীভূত বাসভবন থেকে প্রায় ৪ কোটি টাকা ও বিদেশি মুদ্রা উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ। সোমবার দিবাগত রাত 12:30টার দিকে শহরের রোনাল্ডস রোডের আমর বাসভবন থেকে লাগেজ ভর্তি টাকাগুলো উদ্ধার করা হয়। খবরে বলা হয়, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর সময় কয়েকটি পোড়া লাগেজ থেকে এসব টাকার বান্ডেল বেরিয়ে পড়ে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।